নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ। এবং কয়েকদিন যাবৎ যে পরপর পর্বগুলো করে যাচ্ছি, গল্প হলেও সত্যি তার আরও একটি পর্ব। আর আজকের দিনে ভুলে যাওয়া বেশ কিছু ঘটনা আর বেশ কিছু বাঙালি যারা ইতিহাস তৈরি করেছিলেন তাদেরকেই আরও একবার নতুন করে স্মরণ, এবং সেই ইতিহাস যে ইতিহাসগুলো আমাদের জানা হয়নি সেগুলোই তুলে ধরার জন্য আজকের এই পর্ব। ভারতবর্ষের অন্যতম বিখ্যাত গায়ক মান্না দে সবাই জানেন। সুরকার হিসাবে, সঙ্গীত পরিচালক হিসাবে সলিল চৌধুরী, তার কথাও সবাই জানেন। এবং মুম্বাইয়ের বিখ্যাত পরিচালক, প্রযোজক, সম্পাদনা জন্য সিনেমায় বিশিষ্ট নাম যিনি, ঋষিকেশ মুখোপাধ্যায়, তার কথাও সবাই জানেন। কিন্তু এটা অনেকেই জানেন না যে দক্ষিণ ভারতের চলচ্চিত্রে প্রথম রাষ্ট্রপতি পুরস্কার, স্বর্ণপদক এনে দিয়েছিলেন এই তিন বাঙালি। হ্যাঁ, ঋষিকেশ মুখোপাধ্যায়, সলিল চৌধুরী এবং কিংবদন্তি গায়ক মান্না দে। এই ঘটনাটা হয়তো অনেকে জানেন না, তাই আমার মনে হলো যে আজকে এই ঘটনাটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ঘটনার সূত্রপাত মোটামুটি আজ থেকে অনেক দিন আগে, যে সময় ইতিমধ্যেই সলিল চৌধুরীর সুরে অনেকগুলি গান গেয়ে ফেলেছেন মান্না দে মুম্বাইতে। যেমন ধরুন ঝুলা, সঙ্গত, দো বিঘা জমিন এবং আনন্দ, সুপার ডুপার হিট এই সমস্ত সিনেমার গান সলিল চৌধুরীর সুরে মান্না দের। কিন্তু গন্ডগোলটা বাঁধল যখন দক্ষিণ ভারতের একটি সিনেমাতে, মালয়ালম সিনেমা, সম্ভবত মালয়ালম সিনেমা, সেখানে গান করার জন্য সলিল চৌধুরী বললেন যে আমি সুর করছি, মান্না তোমাকে গাইতে হবে। মান্নাদের মাথায় বাজ ভেঙে পড়ল। তার কারণ মালয়ালম গান, তার ভাষার উচ্চারণ যা বড্ড কঠিন, আর এখানে তিনি একদম সড়গড় ছিলেন না। তিনি বললেন, না, আমার দ্বারা এটা হবে না। এবং অনেক চেষ্টা করলেন সেই গানটি করার, কিন্তু সেই গান যখন তিনি গাইছেন তখন ভাষার উচ্চারণ শুনে সবাই হেসে গড়াগড়ি খাচ্ছে। এবার গানটার প্রসঙ্গে আসি। গানটা ছিল একটি বিখ্যাত সিনেমা, ছবির নাম চেমেইন, যার লেখক হচ্ছেন থাকাজি শিবশঙ্করা পিল্লাই, এবং তারই উপন্যাস, একই নামের উপন্যাস চেমেইন, তাই নিয়ে সিনেমা তৈরি করলেন, যার চিত্রনাট্য লিখেছিলেন এস.এল. পুরম সদানন্দ এবং পরিচালক ছিলেন রামু কারিয়াত। আসলে এই সিনেমাটা ছিল একটি জেলে, মানে যারা মাছ ধরেন সেই জেলে কন্যা এবং ধনী ব্যবসায়ীর ছেলের প্রাক বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন নিয়ে ঘটনা। এবং এই সিনেমার সম্পাদনার দায়িত্বে ছিলেন ঋষিকেশ মুখার্জি, সঙ্গীত পরিচালক, সুরকার ছিলেন সলিল চৌধুরী। এবং এই সিনেমার একটি গান, সেই গানটি করার জন্য অনুরোধ করা হয়েছিল মান্না দেকে। একটি না, বিশেষ করে এই সিনেমায় আরেকটা ঘটনা বলে রাখি। এই সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন কে.জে. ইসুদাস এবং পি. লীলা। আমরা যাকে জেসুদাস বলে চিনি, আসলে তিনি কে.জে. ইসুদাস এবং পি. লীলা। তাদের এখানটা এটা ডেবিউ ফিল্ম ছিল সম্ভবত। আত্মপ্রকাশ হয় নেপথ্য গায়ক হিসাবে। এবার এই চেমেইন, তাতে একটি গান ছিল, যে গানটি নিয়েই সিনেমাটার সময়কাল হচ্ছে 1966, 1966 সম্ভবত, কিংবা 65 শেষের দিকে। সালটা ঠিক সেইভাবে আমার মনে নেই। এবং এই সিনেমার যে গানটা ছিল, সেই গানটা হচ্ছে মানস মুইন্নে ব্লু মুধিরাম নুল্লিতুরু। মানস মুইন্নে ব্লু মুধিরাম নুল্লিতরু। এই গানটা মান্নাদের তুলতে গিয়ে একেবারে নাকের জল, চোখের জল, কিছুতেই হচ্ছে না। তখন এই অসাধ্য সাধন করতে এগিয়ে এলেন তার স্ত্রী, সহধর্মিণী
সুলোচনা দেবী। কারণ তিনি মালাবারের কন্নান বলে যে জায়গাটি রয়েছে সেখানকার মেয়ে, এবং 3 বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। তারপরে বাবার সঙ্গে চলে আসেন মুম্বাইতে, এবং মুম্বাইতে আসার পরেই অত্যন্ত মেধাবী সুলোচনা দেবী তিনি ইংরাজি এবং ফরাসি ভাষার উপরে অধ্যাপনা করা শুরু করেন, এবং তিনি দারুণ গান করতেন আর রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত দক্ষ শিল্পী ছিলেন, এবং সময় পেলেই গুনগুন করে তিনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এই সুলোচনা দেবী তিনি তখন এগিয়ে আসেন মান্না দেকে এই গানটি তোলানোর জন্য সহযোগিতা করতে। এই প্রসঙ্গে বলে রাখি, সুলোচনা দেবী ছিলেন অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। জীবনে কখনো কোনো পরীক্ষায় কিন্তু তিনি দ্বিতীয় হননি, বরাবরই প্রথম হয়ে এসছেন। তো এই সিনেমাতে ঋষিকেশ মুখোপাধ্যায় সম্পাদনা করেছিলেন, আর তার সঙ্গে ছিলেন কেডি জর্জ। সব থেকে বড় ব্যাপার, এই সিনেমাতে ক্যামেরার পেছনে যিনি ছিলেন, যার জন্য এই সিনেমাটা ভারতবর্ষের অন্যতম প্রযুক্তি এবং শৈল্পিক সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছিল, সেই মার্কাস বার্টলে তিনি ছিলেন এর সিনেমাটোগ্রাফার। তো এই সিনেমাতে ওই গানটা মানস মইনে ব্লু মুদিরাম নুল্লিতরু, এই গানটা সুলোচনা দেবী তার মান্না দেকে দিয়ে অসাধ্য সাধন করেছিলেন, এবং মান্না দে সেই গানটি শেষ পর্যন্ত গেয়েছিলেন। এবং এই সিনেমাটা রিলিজ করার পর এই গানটা রীতিমতো ঘরে ঘরে বাজানো শুরু হয়ে গিয়েছিল কেরল জুড়ে, এবং তার জন্য দক্ষিণ ভারতে মান্না দে হয়ে উঠেছিলেন অন্যতম শ্রেষ্ঠ জনপ্রিয় গায়ক। আর এই সিনেমাটি পেয়েছিল সে বছরের রাষ্ট্রপতি পুরস্কার, এবং সেই স্বর্ণপদক পাওয়া ছবির কৃতিত্বের ভাগিদার ছিলেন সলিল চৌধুরী, ঋষিকেশ মুখোপাধ্যায় এবং মান্না দে, 3 জন বঙ্গ সন্তান। হ্যাঁ, আর এই সিনেমাটি পরবর্তীকালে হিন্দিতে ডাব করা হয়, এবং তার নাম হয় চেমেইন লাহেরেন, এবং ইংরেজিতেও ডাব হয়েছিল এই সিনেমাটি, যার নাম হয়েছিল দ্য অ্যাঙ্গার অন দ্য সি, না ভুল হলো, দ্য অ্যাঙ্গার অফ দ্য সি। এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের 100টা সেরা সিনেমার মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতি এসেছিল IBN লাইভ, তারা যে বিষয়টা নিয়ে একটা প্রতিযোগিতা এবং একটা সমীক্ষা করেছিলেন তার রিপোর্ট অনুযায়ী। হ্যাঁ, এই সিনেমাটি দক্ষিণ ভারতের প্রথম রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত সিনেমা, যার সঙ্গে জড়িয়ে আছেন 3 বাঙালি। চেমেইন কান ফেস্টিভ্যালেও আমন্ত্রিত ছিল, এবং সেখানে স্বর্ণপদক পেয়েছিলেন এই মার্কাস বার্টলে সেরা চলচ্চিত্র ছবি প্রযুক্তি এবং তার শিল্পগত গুণগত মানের জন্য। অর্থাৎ ক্যামেরার পেছনের যে ব্যক্তিটি, সেই মার্কাস বার্টলে পেয়েছিলেন স্বর্ণপদক এই ছবিটির জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে, এবং এই ছবিটি শংসাপত্র পায় সেটি শিকাগো চলচ্চিত্র উৎসবে। তো এই সিনেমাটার কথা আমরা অনেকেই জানি না, যদিও আমরা অনেকে জানি দক্ষিণ ভারতে সলিল চৌধুরী অনেক কাজ করেছেন, কিন্তু জানেন কি সলিল চৌধুরী দক্ষিণ ভারতে রীতিমতো সঙ্গীতের ভগবান হিসেবে পূজিত হন। শুনেছি যে ইলিয়ারাজার যে স্টুডিও রয়েছে দক্ষিণ ভারতে, সেখানে নাকি স্টুডিওর দরজা খুলে সরস্বতী নয়, একটা বিশাল ছবি রয়েছে সলিল চৌধুরীর, এবং সেখানে তাকে রীতিমতো পুজো করে নাকি সেই স্টুডিওর প্রত্যেক দিনের কাজ শুরু হয়। এই 3 বাঙালির দক্ষিণ ভারত জয়ের এই ইতিহাস, এটাও তো গল্প হলেও সত্যি, হয়তো অনেকেই জানেন না। চলুন এবার আজকের এই পর্ব শেষ করব আরও একজন বাঙালি কথা বলে। তার আগে বলে নেই যে মান্না দেকে এই যে গানটা তিনি গাইতে ভয়ঙ্কর চোখের জল নাকের জল করে ফেলেছিলেন,
মানস মইনে ব্লু মুদিরম নল্লি তরু, এই গানটির জন্য ইন্ডিয়ান মোশন পিকচার্স পারফর্মার্স অ্যাসোসিয়েশন তারা শতাব্দীর সেরা সঙ্গীত শিল্পী হিসাবে পুরস্কৃত করেছিলেন মান্না দেকে। চলুন এবার আরেকজন বিখ্যাত হারিয়ে যাওয়া ভুলে যাওয়া বাঙালির কথা দিয়ে আজকের এই পর্ব শেষ করব। 1950 সালে মর্যাদা সিনেমা রিলিজ করেছিল, যে সিনেমাতে উত্তম কুমার অভিনয় করেছিলেন এবং উত্তম কুমার প্রথম লিপ দিয়েছিলেন যে গানে, সেই গানের নেপথ্য শিল্পী যিনি ছিলেন তাকে নিয়ে এই ঘটনা। তাকে আমরা কেউ মনে রাখিনি, একদমই মনে রাখিনি, তার কথা ওঠেই না। এই প্রজন্মের অনেক শিল্পী তার নামই জানেন না হয়তো, সেটা আমাদের দুর্ভাগ্য। তো 1950-এর সেই প্রথম লিপ দিয়েছিলেন উত্তম কুমার যার গানে, তিনি ছিলেন মিউজিক কোম্পানির জন্য বেস্ট সেলার, তার গান এত বিক্রি হতো। তিনি 1969, হ্যাঁ এরকম সময় 1969 কি, হ্যাঁ 1969ই হবে, যাই হোক সালটা তাই হবে সম্ভবত। 1969-এ চলো রিনা ক্যাসোরিনা বলে একটি তুমুল জনপ্রিয় গান আপনারা শুনেছেন, সবাই শুনেছেন কম বেশি। তো সেই গানটি পুজোর অ্যালবামের এত সুপার ডুপার হিট হয়, তিনি পরের বছরও ঠিক করেন যে আমি রোমান্টিক গান গাইব, এবং গৌরী প্রসন্ন মজুমদারকে দিয়ে দুটো রোমান্টিক গান তিনি লেখান। গান তো লেখা হলো, কিন্তু গানের সুর করবে কে? আর তৎকালীন সুরকার বলতে নচিকেতা ঘোষ তখন সব থেকে জনপ্রিয়। তিনি গান দুটো নিয়ে পৌঁছালেন নচিকেতা ঘোষের বাড়িতে। নচিকেতা ঘোষকে বললেন আমি এই দুটো গান একটু গাইব পুজোর অ্যালবামে, আপনি একটু সুর করে দিন। নচিকেতা ঘোষ গানগুলো দেখলেন, দেখে বললেন সে তো ঠিক আছে বাপু, কিন্তু এই গান তো তোমার দ্বারা হবে না। তিনি তো আকাশ থেকে পড়েছেন, আমার দ্বারা হবে না মানে? বলছে কি করে হবে, এটা রোমান্টিক গান, এই রোমান্টিক গান তোমার জন্য নয়। তিনি তখন বললেন কিন্তু গত বছরে তো আমি দুটো রোমান্টিক গান করেছি এবং একটা তো সুপার ডুপার হিট, সবাই তো শুনেছে এবং প্রচুর রেকর্ড বিক্রি হয়েছে, আপনি কি বলছেন আমার দ্বারা হবে না? বলছে না বাবু এই গান তোমার দ্বারা হবে না। কিছুতেই তিনি রাজি নন। তারপর শেষে বললেন কেন হবে না বলুন তো? বলছে তাও যদি হতো, যদি তোমার মাথায় চুল থাকতো, তোমার তো মাথায় টাক, তুমি গাইবে রোমান্টিক গান, তোমার দ্বারা হবে না বলে তিনি থেমে গেলেন। ভদ্রলোক বললেন ও আচ্ছা, আমার মাথায় টাক, তাই আমার দ্বারা এই রোমান্টিক গান হবে না। আচ্ছা ঠিক আছে। খানিকক্ষণ পরে নচিকেতা ঘোষ সুর করছেন, ওই গানগুলোরই সুর করছেন, মজা করে বলেছিলেন শিল্পীকে। হঠাৎ করে তিনি দেখলেন জানলার বাইরে তার চেনা একটা চেহারা, কিন্তু মাথায় টাক নেই, চুল। তিনি অবাক হয়ে গেলেন, আর ঘরে যারা ছিলেন তারাও অবাক। বললেন এবার হবে তো রোমান্টিক গানটা? এই দেখুন আমি উইক কিনে এনেছি, নিউ মার্কেটে গিয়ে আমি উইক পরে এসেছি, আপনি বলুন এবার আমার দ্বারা রোমান্টিক গানটা হবে না? শিল্পীর এই কাণ্ড দেখে নচিকেতা ঘোষ এবং বাকি সবাই তো হেসে একেবারে খুন। হ্যাঁ, এই মজাদার ঘটনা হলেও এই মানুষটি তারপর থেকে নাকি প্রত্যেকটা জায়গাতেই উইক পরে যেতেন, মানে উইক পরেই গান করতেন এবং তারপর থেকে উইক পরাই শুরু করে দিয়েছিলেন। নির্মলা মিশ্র, প্রয়াত নির্মলা মিশ্র, তিনি একটি জায়গাতে হেসে এই ঘটনাটি বলছিলেন যে ওই গানটার পর থেকেই দাদা উইক পরা শুরু করলো। এই মানুষটিকে আমরা সেই অর্থে আজকের দিনে প্রায় ভুলে গেছি। এই উইক পরা নিয়ে তার এই কাণ্ড নচিকেতা ঘোষ কিন্তু মজা করেই বলেছিলেন, কিন্তু এটা একটা মজার মিথ হয়ে গেছে নচিকেতা ঘোষ আর এই গায়কের এই উইক পরার ইতিহাসটা। এবং পরবর্তীকালে এই বিখ্যাত শিল্পী তার সম্পর্কে বলতে গিয়ে কবি শৈলেন রায় বলেছিলেন যে তোর নামটাই তোকে কখনো বুড়ো হতে দেবে না। হ্যাঁ, ওই নচিকেতা ঘোষ যে সুর করেছিলেন সেই গানগুলো
সুপার ডুপার হিট হয়েছিল পুজোর অ্যালবামে। চলো রিনা ক্যাসোরিনার পরের বছর সেই গান নীলাঞ্জনা বলে তুমুল জনপ্রিয় এবং রেকর্ড সংখ্যকভাবে গ্রামোফোন রেকর্ড বিক্রি হয়েছিল তার। যাই হোক, কবি শৈলেন রায় বলেছিলেন যে তোর নামটাই তোকে কখনো বুড়ো হতে দেবে না, বুড়ো বয়সেও তোকে সবাই তরুণ বলবে, তুই সবার হৃদয়ে তরুণ হয়েই থাকবি। তরুণ হয়েই তিনি আছেন, শুধু আমাদের কারো কারো হৃদয়ে আছেন, বাকিদের হৃদয়ে তিনি আছেন কিনা জানি না। তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী বাংলার তরুণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায় কিংবা ঋষিকেশ মুখোপাধ্যায়, মান্না দে, সলিল চৌধুরী, এরা যেগুলো তৈরি করে গেছেন আজকের দিনে দাঁড়িয়ে হয়তো সেগুলো এক একটা গল্প, কিন্তু ওই যে গল্প হলেও সত্যি। আজকের মতো এবং অমিতাভ এই পর্যন্তই। পরবর্তী পর্বে এরকম অজানা আবার কিছু কথা আর চেনা মানুষ জানা মানুষের অচেনা সেই সমস্ত ক্রিয়া কাণ্ড কারখানা, এই সব নিয়ে পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে এই একই কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন। তাহলে আজকের মতো শুভরাত্রি।